নমস্কার, আমি জয়ন্ত চৌধুরী, সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। তো আমাদের এখন অনেকের জীবনেই যে লাইফস্টাইলে অনেক রকম পরিবর্তন এসেছে। লেট নাইট কাজ করা, লেট নাইট মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, কি আমাদের ফুড হ্যাবিট অনেক চেঞ্জ হয়েছে। এর কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে এইটাকে রিলেট করার একটাই কারণ যে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে হেলথ ইন্স্যুরেন্স কারা নিতে পারে, যে যারা পুরোপুরি সুস্থ তারা কি হেলথ ইন্স্যুরেন্স নেবে, নাকি যাদের সামান্য কিছু প্রবলেম অলরেডি এসে গেছে তারা নিতে পারেন। অথবা অনেকে জিজ্ঞেস করেন যে হেলথ ইন্স্যুরেন্স করা হয়নি, হসপিটালাইজেশন হয়েছে, তো এখন কি হেলথ ইন্স্যুরেন্স নেওয়া প্রয়োজন। বলবো একটাই জিনিস, যে হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন যতক্ষণ সে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত নয়। তো ক্রিটিক্যাল রোগ আক্রান্ত হওয়ার পর ইন্স্যুরেন্স নেওয়াটা টাফ হয়ে যায়। এটা কখনোই বলবো না যে তারপরে ইন্স্যুরেন্স নেওয়া যায় না, কারণ এখন ভারতবর্ষে প্রচুর বিমা কোম্পানি রয়েছেন, সরকারি বেসরকারি বিমা কোম্পানি। তাদের প্রত্যেকটা প্ল্যান আলাদা আলাদা কাস্টমারকে সার্ভ করার জন্য কাস্টমাইজ প্ল্যান এসছে। কিন্তু একজন সুস্থ ব্যক্তি যিনি নর্মাল স্টেটে রয়েছেন, হেলথ স্টেজে রয়েছেন, তার ইন্স্যুরেন্স নেওয়াটা খুবই সহজ এবং কম প্রিমিয়াম হয় যদি তার রোগ এরকম না থাকে বা তার বয়সটা কম হয়। কিন্তু একটা জিনিসই বলবো যে ইন্স্যুরেন্স একটা প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে আছে, যেটাকে বলা হয় উবি রিমা ফেডিস। এই কথাটার অর্থ হলো গিয়ে আটমোস্ট গুড ফেইথ। যখন কেউ বিমাটা প্রস্তাব করছে ফর্মে, এখন ফিজিক্যাল ফর্মের ব্যবস্থাটা উঠে গিয়ে ডিজিটালি আমরা জেনারেলি কাজগুলো করে থাকি। তো সেইখানে কাস্টমারের একটা ডিক্লারেশান থাকে, ওনার বয়স কত, ওনার হাইট কত, ওনার ওয়েট কত, ওনার রেগুলার মেডিসিন চলছে নাকি। তো আমরা অলওয়েজ বলি যে আপনি এখানে 100% সত্যি কথা বলুন, কারণ সত্যি কথা বলার পর যদি কোনো কারণে ক্লেম হয় এবং তার জন্য যদি আপনি লড়াই করেন, আপনার ক্লেম অ্যামাউন্ট পেতে আপনি বাধ্য। ক্লেম দেওয়ার জন্য কোম্পানি বা গ্রিভান্সে মেল করলে ওম্বার্সম্যান, এরা ক্লেম দেওয়ার জন্যে একদম রেডি আছে। সমস্যা হয়ে যায় যখন আমরা এটাকে ঠিক করে চেক করি না বা ঠিক করে বলি না। হতে পারে যে আপনি একজনকে বললেন, না আমার তো টুকটাক ওষুধ লাগে, দরকার কী আছে এটা জানানোর। উনি হয়তো বললেন, না এই সামান্য ব্যাপারটুকু জানানোর প্রয়োজন নেই। প্রবলেমগুলো কিন্তু এইখান থেকে শুরু হয়। একজন ছোট্ট শিশু যেরকম সত্যি কথা বলে, সেই হিসাবে যদি বিমাটা প্রস্তাব করা হয়, ইন্স্যুরেন্স পলিসিটা সাবমিট করা হয়, তো হতে পারে একটা অপশান যে আপনার পলিসিটা নর্মালি নিয়ে নিল কোম্পানি, খুব ভালো, কোনো সমস্যা নেই। হতে পারে অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা বিমা নিচ্ছেন তার থেকে আপনার প্রেশার সুগার থাকার কারণে হয়তো ঝুঁকিটা একটু বেশি। তখন কি করবে কোম্পানি, এক্সট্রা প্রিমিয়াম দিয়ে দেয়। কারোর প্রিমিয়াম যদি 15,000 হয়, তাহলে কোম্পানি চাইলে এটা 15,700 টাকা, আমি একটা উদাহরণ দিচ্ছি, হতে পারে। এটাকে বলে লোডিং দিয়ে প্রিমিয়াম আসতে পারে। আরেকটা হতে পারে পার্মানেন্ট এক্সক্লুশন, যেটা এখন অনেক কোম্পানি তুলে দিয়েছে ব্যাপারটা, কিন্তু অনেক কোম্পানিতে রয়েছে। এরকমও হয় যে ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি, তিনি একটা স্পেশাল প্ল্যান নিচ্ছেন যেখানে হেলথ ইন্স্যুরেন্স কভার দেবে শুধু এই পার্টিকুলার ক্যান্সারের রিলেটেড যে কোনো ট্রিটমেন্ট ছাড়া। তো হতে পারে এটা একটা তাদের জন্য ভালো অপশান, যারা অলরেডি একটা গভীর হসপিটাল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তো এটাই বলবো যে প্রোডাক্ট প্রত্যেকটা আলাদা, এবং কিভাবে আপনি দেখছেন বিমাটাকে, এবং কোম্পানির কাছে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল এটা কতটা রিস্কি। কোম্পানি রিস্ক দিয়ে বিচার করে প্রিমিয়ামটা রিস্ক প্রিমিয়াম বলা হয় এই কারণে। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা রিস্ক থাকে। যেরকম হচ্ছে গিয়ে একজনের যদি হাইটের সঙ্গে ওয়েট বেশি থাকে, তাহলে বডি মাস ইন্ডেক্স, যেটা বিএমআই ক্যালকুলেট করে, চাইলে কোম্পানি প্রিমিয়াম একটু বাড়াতে পারে। তো আমাদের অনুরোধ এটাই থাকবে যে আপনি যখন একটা বিমা নিচ্ছেন, আপনি 100% আপনার নলেজ অনুযায়ী প্রপার ইনফরমেশান দিন। কারণ হেলথ ইন্স্যুরেন্স বিজনেসটা অ্যাকচুয়ালি ক্লেমের বিজনেস। আজকের দিনে দাঁড়িয়ে 15-16 হাজার টাকা কেউ 30 বছরের ছেলে যদি প্রিমিয়াম দেয়, এটার কোনো অ্যাজ রিটার্ন হয় না। এটা পিওর ইন্স্যুরেন্স কাভারেজ। যদি কোনো কারণে হসপিটালে ট্রিটমেন্ট হয় তবেই সেটা পাওয়া যায়। এক্ষেত্রে একটা জিনিস খুব উঠে আসে, সেটা হচ্ছে যে কোনো ট্রিটমেন্ট হাসপাতালে গেলেই কি পাবো, সেটাতে একটা ক্লজ রয়েছে। ক্লজ ঠিক বলবো না, সেটাকে বলা হয় ইনপেশেন্ট ট্রিটমেন্ট। কোনো আউটডোরে ডাক্তার দেখালাম, সেটা অ্যাজ সাচ ক্লেমের মধ্যে পড়বে না। ইনপেশেন্ট ট্রিটমেন্টকে আমরা 24 ঘন্টা
হসপিটালাইজেশনকে ধরে থাকি। একজন ব্যক্তি 24 ঘন্টা যদি হাসপাতালে থাকেন তাহলে সেটাকে আমরা ইনপেশেন্ট ট্রিটমেন্ট বলে গ্রাহ্য করি। কিন্তু স্পেশাল কিছু কেস আছে যেগুলোতে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট বাট 24 ঘন্টা হসপিটালাইজেশনের প্রয়োজন হয় না, যেমন ডায়ালিসিস। এটা একটা এগুলো ডে কেয়ারের মধ্যে ক্যাটাগরিতে চলে আসে, এগুলো ইন্স্যুরেন্সে পাওয়া যায়। তো এটাই বলবো যে ইনপেশেন্ট ট্রিটমেন্টটার যে ক্লেম হয় সেটা মিনিমাম 24 ঘন্টা হসপিটালাইজেশন করার পর। যদি কোনো ব্যক্তি হয়তো কোনো রোগে আক্রান্ত হলেন, হতে পারে তার হাউস ফিজিশিয়ানকে উনি দেখালেন, সেই হাউস ফিজিশিয়ান ফিজ নিলেন এবং তাকে কিছু টেস্ট করাতে দিল এবং তারপর সেই কিছু মেডিসিন দেওয়া হলো, তারপরে যদি না কমে হসপিটালাইজেশন, তো তাহলে কি আগের যে খরচাগুলো পাবে না? অবশ্যই পাবে। তার এই যে আগের খরচাগুলো হলো সেগুলোকে বলা হয় প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। সেই ব্যক্তি বিল সাবমিট করে প্রি হসপিটালাইজেশনের এক্সপেন্সটা রিইম্বার্সমেন্টে নিতে পারে। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে যে কত দিনের দেবে। হতে পারে কোনো কোম্পানি বলছে আমি হসপিটালাইজেশনের প্রথম 30 দিনের দেবো, কেউ বলছে প্রথম 60 দিনের দেবো। এটা কোম্পানি টু কোম্পানি, প্রিমিয়াম টু প্রিমিয়াম ভ্যারি করে। সেরকমই হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর ডাক্তার হয়তো অনেক সময় বলে থাকেন যে কিছু কিছু স্পেসিফিক টেস্টের কথা বলে, যে এই টেস্টগুলো করাবেন, ওষুধগুলো কন্টিনিউ করুন 15 দিন, তারপরে আরেকবার আসবেন। তো টেস্ট, ওষুধ কন্টিনিউয়েশনের খরচা, ডক্টর ফিজ, এগুলো হচ্ছে পাওয়া যায় পোস্ট হসপিটালাইজেশন হিসাবে। পোস্ট হসপিটালাইজেশন বিল সাবমিট করে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ইনশিওর্ড তিনি টাকাটা ফেরত নিতে পারেন রিইম্বার্সমেন্টে। তো এইটাও কোম্পানি টু কোম্পানি এবং প্রিমিয়ামের ওপর ভ্যারি করে যে কত দিনের পাবেন। হতে পারে 3 মাস, হতে পারে 6 মাস, এটা পার্টিকুলারলি কোম্পানি এবং সেই প্রোডাক্টের ওপর। আর যেগুলো বললাম ডে কেয়ারের আন্ডারে পড়ে, সেগুলো হচ্ছে গিয়ে ডায়ালিসিস হতে পারে, ক্যাটারাক্ট অপারেশন হতে পারে। এগুলোতে প্রপার অ্যাডমিশন এবং ডিসচার্জ আছে, কিন্তু ডিউ টু টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্ট 24 ঘন্টা হসপিটালাইজেশন করতে হচ্ছে না। তো লিস্ট অফ ডে কেয়ার্স থাকে যেগুলো পাওয়া যায়। আর এর সঙ্গে অনেকে একটা জিনিস নেন, সেটা হচ্ছে কি বলা হয় দুর্ঘটনাজনিত বিমা। দুর্ঘটনাজনিত বিমাটা হসপিটালাইজেশনের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নয়। কোনো দুর্ঘটনার কারণে কাউকে যদি বলা হয় যে আপনি বেড রেস্ট থাকুন, আপনি কাজ করতে পারবেন না 15 দিন, 1 মাস, 2 মাস, তো সেই ইন্স্যুরেন্সগুলো তখন পে করে কাস্টমারকে সেগুলো, এবং লেখাই থাকে প্রোডাক্ট টু প্রোডাক্ট যে কত টাকার ইন্স্যুরেন্স, তার কত পার্সেন্ট তাকে উইকলি বা মান্থলি দেওয়া হবে। তো এই ব্যাপারটা এটাকে বলা হয় পিএ পলিসি, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল পলিসি। তো হেলথ ইন্স্যুরেন্স এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি দুটো আলাদা বিষয়। হেলথ ইন্স্যুরেন্সটা এখন খুবই পপুলার এবং অনেকের আগ্রহ আছে ব্যাপারটা সম্বন্ধে জানার। আগে একটা সময় ছিল যে 80 বছর, 90 বছর বা একটা নির্দিষ্ট বয়সের পর কোম্পানি ক্লোজ করে দিত, কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই আমরা দেখতে পাই যে টিল ডেথ ইন্স্যুরেন্সটা কভার করে। কোম্পানি যদি প্রিমিয়ামটা সঠিক সময়ে পায় এবং সেই ব্যক্তি যদি ওটাকে রিনিউ করতে থাকেন, তাহলে হতে পারে সে হয়তো 40 বছর বয়সে ইন্স্যুরেন্সটা নিয়েছে এবং চাইলে 90 বছর, 100 বছর অবধিও ইন্স্যুরেন্সের আওতায় থাকতে পারেন। তো হোল লাইফ রিনিউয়াল অপশানটা সবার এসে গেছে এবং স্পেশাল কিছু প্ল্যান আছে যেগুলোতে এভরি ইয়ার হেলথ চেক আপ স্কিম দেওয়া হয়, যে হেলথ চেক আপ করলে ইন্স্যুরেন্স ভ্যালু অনুযায়ী কোনোটা পলিসির ক্ষেত্রে 5000, কোনো পলিসির ক্ষেত্রে 8000, সেটা রিইম্বার্সমেন্ট হয়ে যায় অ্যানুয়াল হেলথ চেক আপে। তো আমরা এটাই বলবো যে প্রত্যেক ব্যক্তি আমরা আলাদা আলাদা অবস্থানে রয়েছি, শারীরিক অবস্থা আলাদা, মেন্টাল অবস্থাও আলাদা। তো ইন্ডিভিজুয়ালি আলোচনা করুন এক্সপার্টের সাথে। হতে পারে যে আপনার বা আপনার পরিচিত কারোর ইন্স্যুরেন্সের প্রয়োজন, সে হয়তো রেগুলার মেডিসিন খায়, তো সেটা ডিক্লেয়ার করুন। দরকার পড়লে ডক্টরকে দিয়ে প্রেসক্রিপশানে লিখিয়ে নিন যে এই মুহূর্তে কোন কোন মেডিসিন ওনার কন্টিনিউ হচ্ছে। যদি কেউ প্রপার ওয়েতে ইন্স্যুরেন্স নিয়ে থাকেন এইভাবে হেলথ ইন্স্যুরেন্স, তাহলে তার ক্লেম নিয়ে চিন্তা করতে হবে না। জেনারেলি কিডনি, লিভার, হার্ট, চোখের ছানি, পাইলস, ফিস্চুলা, মহিলাদের গাইনোকোলজিক্যাল যে ইস্যু, এগুলো 2 বছর পর থেকে পাওয়া যায়। এবং যখন কারোর আগের থেকে কিছু রোগ হয়ে রয়েছে, তখন যদি মেডিক্লেম নেয়, তাকে ধরে নেওয়া হয় প্রি এক্সিস্টিং ডিজিজ এই কলামে। প্রি এক্সিস্টিং ডিজিজ মোটামুটি এখন 3 বছরের পর থেকে
কভারেজ দিতে পারছে, এবং জেনারেলি 1 মাস পর থেকে নর্মাল যে সমস্ত ইনফ্লুয়েঞ্জা, জ্বর, ফুড পয়জন এসব পাওয়া যায়। তো ব্যাপারটা খুবই একটু জটিল দিকে চলে যাবে যে কোনটা পাওয়া যায় কোনটা পাওয়া যায় না, কিন্তু ইন্স্যুরেন্সের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী খুবই সিম্পল। আপনি আপনার অবস্থা অনুযায়ী কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলুন এবং সঠিক বিমা নিন। আপনার কষ্টার্জিত যে অর্থ সেটা নষ্ট হবে না, ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই সেটাকে পেমেন্ট করে দেওয়া হয়। হতে পারে ক্যাশলেস, কখনো কখনো ক্ষেত্রে রিইম্বার্সমেন্টের মাধ্যমে হয়। আগে শুধুমাত্র কোম্পানির সাথে প্যানেল হসপিটালেই ক্যাশলেস ব্যবস্থা হতো, এখন IRDA এর গাইডলাইন অনুযায়ী বলেছে অ্যাটলিস্ট 48 ঘন্টা আগে, বা কোম্পানি টু কোম্পানি কিছুটা ভ্যারি করতে পারে, আপনি যদি প্রায়র সেখানে কন্ট্যাক্ট করেন এবং কোম্পানিকে টোটাল ডিটেলস দেন, তো প্যানেল যে সমস্ত হসপিটাল নেই তাতেও ক্যাশলেসের ব্যবস্থা আছে। আমরা প্রত্যেকেই কাস্টমারের সঙ্গে ডিটেলে কথা বলি এগুলো নিয়ে, যে ইন্ডিভিজুয়াল তার স্টেট অফ হেলথ কেমন এবং কোনটা তার জন্যে ভালো হতে পারে। তো আপনারাও নিজের টোটাল ডিটেলটা দিয়ে প্রপারলি ইন্স্যুরেন্স নিন, একদম ক্লেম নিয়ে কোনো সমস্যা হবে না, এটাই আপনাদের জানাতে চাই। ধন্যবাদ।